আচ্ছা বলুন তো আপনাদের কার কার হিস্ট্রি জানতে ভালো লাগে? হিস্ট্রি জানার জন্য মুভি কিন্তু একটা দারুণ মাধ্যম, কারণ কয়েক ঘন্টার মুভিতে পুরো ক্লাইম্যাক্সটা যেভাবে ফুটিয়ে তোলা হয় তা কিন্তু অন্য আর কিছু দিয়েই সম্ভব না। আমাদের চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন হিস্টোরিক্যাল মুভি এক্সপ্লেন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি হিস্টোরিক্যাল যুদ্ধের মুভি নিয়ে হাজির হয়েছি। কথা হচ্ছে 2019 সালে মুক্তি পাওয়া দ্য কিং নামে আরেকটি দুর্দান্ত মুভি নিয়ে। আর এই মুভিটির কাহিনী নির্মিত হয় ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে চলা শতবর্ষব্যাপী যুদ্ধ নিয়ে, যে যুদ্ধের ব্যাপারে আমরা কম বেশি সব হিস্ট্রি বইয়ে পড়েছি। এই মুভিতে রাজতন্ত্র, পলিটিক্স, কূটনীতি ইত্যাদি বিষয়গুলো এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে আপনি এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একটি যুদ্ধক্ষেত্র দেখতে পাই, যেখানে কিনা চারিদিকে সারি সারি লাশ পড়ে রয়েছে। তো তখন সূর্যাস্ত আর যুদ্ধও শেষ হয়ে গিয়েছে। তো সেখানে একজন বীর যোদ্ধা, যাকে কিনা হটস্পার বলা হতো, সে যুদ্ধ শেষ করে বাড়ি ফিরছিল। তো এই সময় সে দেখে যে একজন আদমরা স্কটিশ সৈন্য মাটিতে হামাগুড়ি দিয়ে বাঁচার চেষ্টা করছে। আর তা দেখে হটস্পার তার প্রতি কোনো দয়া মায়া না করে তাকে সেখানেই মেরে ফেলে, কারণ সে ছিল স্কটল্যান্ডের যোদ্ধা, যাদের সাথে কিনা ইংল্যান্ডের যুদ্ধ চলছে। তবে হটস্পার যোদ্ধাটিকে মারলেও তার চেহারায়, চোখে মুখে হতাশা এবং মনোকষ্ট স্পষ্ট দেখা যায়। সে যে যুদ্ধটা চায় না এবং তাকে বাধ্য করে যুদ্ধ করানো হচ্ছে তা খুব সহজেই বোঝা যায়। কথা হচ্ছে তাহলে কেন এই যুদ্ধ? তো এরপর দেখা যায় যে সোলজারদের নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আর মিটিংটির আয়োজন করেছে ইংল্যান্ডের রাজা কিং হেনরি দ্য ফোর্থ। কিং হেনরি সে খুবই অসুস্থ, কিন্তু তা সত্ত্বেও সে খুব আয়েশি জীবনযাপন করে। খাবারের টেবিলে বসে সে মাংসের পর মাংস খেয়েই যাচ্ছিল, যখন কিনা তার সৈন্যরা জীবন বাজি রেখে তার জন্য যুদ্ধ করছে। তো হটস্পার এসব দেখে চুপ থাকতে পারে না। হটস্পার একজন বীর যোদ্ধা, যে কিনা ইংল্যান্ডের জন্য যুদ্ধ করছে, কিন্তু এই যুদ্ধের কোনো মানেই নেই। ফ্রান্সের একটা জায়গা দখল নিয়ে রাজার একগুঁয়েমি এবং জেদের কারণে এই যুদ্ধ, যেটা কিনা আলোচনা করেও সমাধান করা যেত, সেটাকে রাজার যুদ্ধ পর্যন্ত নিয়ে গিয়েছে। আর তাই হটস্পার শুরু থেকেই এই যুদ্ধ চায় না। তো রাজার কর্মকাণ্ডে ক্রুদ্ধ হয়ে হটস্পার বলে ওঠে যে যখন কিনা তার একজন সৈন্য যুদ্ধবন্দী হয়ে শত্রুদের কারাগারে মৃত্যুর প্রহর গুনছে, তখন টাকা দিয়ে তাকে মুক্ত করার বদলে রাজা হেনরি কিনা মাংস চিবোচ্ছে। তো এখানে আমরা জানতে পারি যে হটস্পারের বন্ধু মর্টিমার যুদ্ধে বিরোধী পক্ষ ওয়েলসের আর্মিদের হাতে বন্দী হয়েছে। মুভির শুরুতেই যে যুদ্ধের সিন আমরা দেখেছিলাম, তো কিং হেনরি দ্য ফোর্থ তাকে জানায় যে সে তার বন্ধুকে মুক্তিপণ দিয়ে উদ্ধার করবে না, কারণ রাজা তাকে বিশ্বাসঘাতক মনে করে। তো এই কথা শুনে হটস্পার আরো খেপে যায়। সে বলে যে যেখানে আমরা কিনা ইংল্যান্ডের স্বার্থে জীবন বাজি রেখে এই যুদ্ধের জন্য লড়ে যাচ্ছি, সেখানে আপনি এখন যুদ্ধবন্দীদের মুক্ত করার বদলে বিশ্বাসঘাতক তকমা দিচ্ছেন। তো তার এসব কথা শুনে কিং কোনো জবাব দেয় না, বরং সে হটস্পারকে নির্দেশ দেয় যে সে যেন যুদ্ধে বন্দী হওয়া স্কটিশ সৈন্যদের তার সামনে হাজির করে। তো রাজার এমন কথা শুনে হটস্পার তাকে জানায় যে যতক্ষণ তার বন্ধুকে মুক্তিপণ দিয়ে উদ্ধার করা না হচ্ছে, ততক্ষণ সে স্কটিশ সৈন্যদের তার সামনে হাজির করবে না। কিন্তু রাজা তাকে বলে দেয় যে যদি সে যুদ্ধবন্দী সেনাদের তার সামনে উপস্থিত না করে, তবে সে হটস্পারের গর্দান নেবে। তো রাজার আফসোস হয় যে যদি তার একটা বীর ছেলে থাকতো, তবে আজ তার এমন দিন দেখতে হতো না। তবে কি রাজার ছেলে নেই? আছে, তার দুই ছেলে রয়েছে। তার মধ্যে বড় ছেলেকে আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে হেনরি, যাকে শর্টে হেল বলা হয় বা প্রিন্স অফ ওয়েল। তবে এখানে আপনাদের ডাউট ক্লিয়ার করে রাখার জন্য বলে রাখি যে আগেকার দিনে পিতা, পুত্র বা বংশের সব পুরুষদের নাম মোটামুটি একই রকম রাখা হতো। তাদের নামের সাথে শুধু 1, 2, 3 অ্যাড করে দেওয়া হতো। যেমন হেলের বাবার নামও হেনরি, আবার তার নামও হেনরি। তার বাবা হচ্ছে কিং হেনরি দ্য ফোর্থ, আর সে হচ্ছে কিং হেনরি দ্য ফিফথ। তো যাই হোক, রাজার বড় ছেলে হলেও তার দেশ, রাজনীতি, সিংহাসন এসব নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই, বরং সে সারাদিন তার বন্ধু ফলস্টপের সাথে দিনটা কাটায় এবং একটি ছোট্ট কুটিরে বাস করে, আর মদ, নারী নিয়ে আনন্দ উল্লাসে তার দিন পার হয়। এদিকে রাজ দরবার থেকে বহুবার লোক এসেছে হেলের সাথে সাক্ষাৎ করতে। তারা তাকে বারবার জানাচ্ছে যে তার পিতা অর্থাৎ রাজা হেনরি দ্য ফোর্থ অনেক অসুস্থ এবং তিনি যে কোনো সময় মারা যেতে পারে। কাজে এখন যেন সে রাজার সাথে সাক্ষাৎ করে এবং তার পাশে থাকে।
কিন্তু তাদের এসব কথায় পাত্তা দেয় না হেল, বরং সে বরাবরের মতোই তাদের অগ্রাহ্য করে তার মতোই দিন যাপন করে। আসলে সে তার পিতাকে প্রচন্ড ঘৃণা করে। তো এ তো গেল রাজার বড় পুত্র হেলের অবস্থা। এবার আসি রাজার ছোট পুত্রের কাছে। রাজার ছোট পুত্রের নাম থমাস, তবে সে তার ভাইয়ের মতো নয়। আর তাই রাজা হেনরি তার উত্তরাধিকারী হিসাবে তাকেই পরবর্তী রাজা করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে রাজার বড় পুত্র হেল পিতাকে অপছন্দ করলেও সে তার ভাইকে কিন্তু প্রচন্ড ভালোবাসে। আর তাই যখন সে শুনতে পায় যে তার পিতা বীরত্ব দেখার জন্য তার ছোট ভাই, যার কিনা যুদ্ধ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই, তাকে যুদ্ধে পাঠাবে, তখন সে তাকে আটকাতে রাজ দরবারে চলে আসে। কারণ সে জানে যে তার ভাইকে যুদ্ধে পাঠানো মানে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আর তাই সে তার বাবার এমন পাগলামো সিদ্ধান্তের বিরোধিতা করে আর তার ভাইকে যুদ্ধে যেতে নিষেধ করে। কিন্তু তাতে কি আর রাজা থামে? রাজা হেনরি হটস্পারের বিরুদ্ধে, অর্থাৎ যে যোদ্ধাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যার সাথে রাজার কথা কাটাকাটি হয়েছিল, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তার ছোট পুত্র থমাসকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে হেল কোনোভাবেই এটা না চাইলেও রাজার আদেশ তো সেও লঙ্ঘন করতে পারে না। তো পরের দিন যুদ্ধক্ষেত্রে সে তার ভাইকে বাঁচাতে ছুটে আসে। সে তাকে বোঝায় যে এই যুদ্ধটা আসলে তার নয়, বরং তার বাবার একগুঁয়েমি আর পাগলামির কারণেই এই যুদ্ধ। এদিকে অনভিজ্ঞ থমাস, যার কিনা যুদ্ধ সম্পর্কে কোনো ধারণাই নেই, সেও তার বড় ভাইয়ের কথা শুনে না, বরং সে নিজেকে যোগ্য প্রমাণ করতে যে কোনো মূল্যে যুদ্ধ করতে চায়। তো তাকে কোনোভাবে থামাতে না পারলে হেল চলে যায় তাদের প্রতিপক্ষ হটস্পারের কাছে। সে হটস্পারকে 1 ভার্সেস 1 যুদ্ধের প্রস্তাব দেয়। আর আগেকার দিনে এভাবেই কিন্তু অনেক যুদ্ধ হতো। আর তাই সে হটস্পারকে দ্বৈত লড়াইয়ের আহ্বান জানায়। হটস্পারও তাতে রাজি হয়ে যায়। এদিকে থমাস, সে কোনোভাবেই চায় না যে তার ভাই তার হয়ে যুদ্ধ করুক। তো যাই হোক, এরপর হটস্পার আর হেলের মধ্যে একটা যুদ্ধ শুরু হয় আর কিছুক্ষণ তাদের মধ্যে বেশ ফাইট চলে। আর ঘটনাক্রমে হেল সেখানেই হটস্পারকে মেরে ফেলে। ফলে যুদ্ধে হেল অর্থাৎ ইংল্যান্ড জিতে যায়। আর তাতে তার ছোট ভাই থমাস কিন্তু সন্তুষ্ট হয় না, বরং সে রেগে যায় এবং সে মনে করে যে এই যুদ্ধ জয়ের গৌরবটা তার হওয়ার কথা ছিল, কিন্তু তার ভাই সেটা কেড়ে নিয়েছে। তো যাই হোক, এরপর হেল সেখান থেকে চলে আসে তার ছোট্ট অন্ধকার কুটিরে, যেখানে সে বাস করে। তো পরের দিন রাজার চিফ জাস্টিস উইলিয়াম হেলের সাথে সাক্ষাৎ করতে আসে। সে তাকে বলে যে তার বাবা গুরুতর অসুস্থ এবং যে কোনো সময় সে মারা যেতে পারে, আর তাই তাকে এখন রাজ্যের ভার কাঁধে নিতে হবে। তো হেল তাকে জিজ্ঞাসা করে যে সে তাকে কেন এই কথা বলছে, যখন কিনা তার বাবা তার ছোট ভাই থমাসকে আগে থেকেই রাজ্যভার দিয়ে দিয়েছে। তো সেখানে চিফ জাস্টিস উইলিয়াম তাকে জানায় যে তার ভাই থমাস আর বেঁচে নেই, সে যুদ্ধক্ষেত্রে মারা গেছে। অর্থাৎ গতকাল হেল যুদ্ধে লড়াই করে যে ঝামেলাটা মিটিয়ে দিয়ে এসেছিল, তারপর কিন্তু তার ভাই থামেনি, বরং হেল সেখান থেকে চলে আসার পর সে নিজের যোগ্যতা প্রমাণ করতে পুনরায় যুদ্ধে নামে এবং সেখানেই মারা পড়ে। আর তাই আইনসম্মতভাবে এখন ছোট্ট হেলকেই রাজ্যভার গ্রহণ করতে হবে। এদিকে ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে উন্মাদ হয়ে যায় হেল। সে গালি দিতে দিতে তার পিতার কক্ষে প্রবেশ করে, যে কিনা অনেক অসুস্থ এবং মৃত্যুসজ্জায় কাতরাচ্ছে। সে তার পিতাকে প্রচন্ড ঘৃণা করে এবং তাকে বলে যে তার পাগলামির জন্যই তার ভাইয়ের মৃত্যু হয়েছে, সেই তাকে উস্কে দিয়েছে আর মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তো যা হোক, এরপর রাজা হেনরি দ্য ফোর্থের মৃত্যু হলে ছোট্ট হেল অর্থাৎ রাজা হেনরি দ্য ফিফথ এবার ক্ষমতায় আরোহণ করে। আর তারপর নতুন রাজা নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিংহাসনে বসে। তো এরপর দেখা যায় যে ইংল্যান্ডের নতুন রাজাকে স্বাগত জানাতে নানা দেশ থেকে নানা উপহার পাঠানো হয়েছে। বোহেমিয়া থেকে পাঠানো হয়েছে একটি সুন্দর ফুলদানি, কনস্টান্টিনোপল থেকে এসেছে যান্ত্রিক কারুকার্যময় একটি সুন্দর পাখি। এসব সুন্দর সুন্দর উপহার দেখে সবাই তো বেশ খুশি। কিন্তু ফ্রান্স থেকে নতুন রাজাকে উপহার হিসেবে পাঠানো হয় একটি বল। আর উপহারটি পাঠিয়েছে ফ্রান্সের রাজা চার্লসের পুত্র ডফিন। বুঝতে হবে তখন কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ চলছে, আর ফ্রান্স নতুন রাজাকে পাঠিয়েছে একটি সামান্য বল। আর তাই এই উপহারকে কেউই কিন্তু ভালো চোখে দেখে না। ইংল্যান্ডের রাজসভা এই উপহারকে অপমান হিসেবে ধরে নেয়। চিফ জাস্টিস উইলিয়াম তো নতুন রাজাকে বলেই দেয় যে এই বল ইংল্যান্ডের প্রতি অপমান স্বরূপ পাঠানো হয়েছে, কাজেই এর জবাব দেওয়া উচিত। কিন্তু হেল বিষয়টাকে অপমান হিসেবে নেয় না। কিন্তু উইলিয়াম তাকে বলে যে ফ্রান্স তাকে বিদ্রূপ করে এখন যে অপমানজনক আচরণ করেছে, তার জবাব দেওয়াটা অবশ্যই খারাপ হবে না। কিন্তু হেল তা চায় না। সে যে কোনো মূল্যে যুদ্ধ সংঘাত বন্ধ করতে চায়। তো এরপর দেখা যায় কিং হেল তার ছোট বোন ফিলিপার সাথে বাগানে হাঁটছে। অর্থাৎ কিং হেনরি দ্য ফোর্থের একজন কন্যা সন্তানও ছিল, যে কিনা ডেনমার্কের রানী, মানে ডেনমার্কের যুবরাজের সঙ্গে তার বিয়ে হয়েছে। তো
তো সেখানে ফিলিপা তার ভাইকে বলে যে তুমি অশান্তি আর বিশৃঙ্খলা থামিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাইছো সেটা বুঝতে পারছি, কিন্তু তোমার আশেপাশে যারা তোমার সঙ্গে রয়েছে তাদের চোখে মুখে আমি ক্ষমতার লোভ এবং প্রতিহিংসার আগুন দেখতে পেয়েছি। আর রাজসভায় যারা থাকে তারা পুরোপুরি সত্যবাদী নয়, তারা সবসময় সত্য কথা বলে না, কাজেই তুমি ভেবেচিন্তে প্রতিটা পদক্ষেপ নিও। তো এরপর সিন চেঞ্জ হয়ে দেখা যায় যে চার্চের প্রধান আর্চবিশপ একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিল। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি যে আর্চবিশপ হচ্ছে খ্রিস্টান পাদ্রীদের একটি উচ্চ পদস্থ পদবী। তো আর্চবিশপ রাজসভায় তার বক্তৃতার মধ্যে অনবরত ফ্রান্সের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলতে থাকে। ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে সবাইকে ক্ষিপ্ত করে তোলে, কিন্তু কিং হেল তার এরকম কথাবার্তা একদমই পছন্দ করে না, তাই সে তাকে থামিয়ে দেয়। সে বলে যে সে জোর করে ইংল্যান্ডের মাটিতে যুদ্ধ ডেকে আনতে চায় না। কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কিং হেল যুদ্ধ বিবাদ না চাইলেও তার চারপাশে যারা রয়েছে তারা সবাই কিন্তু যুদ্ধ চায়। তারা বিভিন্নভাবে তাকে ফ্রান্সের বিরুদ্ধে উস্কাতে শুরু করে, আর এক্ষেত্রে বেশি সক্রিয় থাকে তার চিফ জাস্টিস উইলিয়াম। তাকে বোঝায় যে একজন সত্যিকারের রাজা হতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া পূরণ করতে হয়। আর এরপর এই ফ্রান্স বিরোধী উস্কানির আগুনে ঘি ঢালে আরও একটি ঘটনা, যেখানে কিনা একজন লোক এসে দাবি করে যে তাকে ফ্রান্সের রাজা চার্লস পাঠিয়েছে ইংল্যান্ডের নতুন রাজাকে হত্যা করার জন্য। লোকটা নিজেকে ফ্রান্সের প্রমাণ করার জন্য ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে থাকে, কিন্তু রাজা হেনরি এটা বিশ্বাস করে না। তাই সে ডাউট ক্লিয়ার হওয়ার জন্য নিজেই এসে লোকটাকে জিজ্ঞাসাবাদ করে। লোকটা বারবারই তাকে জানায় যে ফ্রান্সের রাজাই তাকে পাঠিয়েছে তাকে হত্যা করার জন্য। তো এমন ঘটনার পর ফ্রান্সের সাথে ইংল্যান্ডের যুদ্ধটা অনেকাংশেই নিশ্চিত হয়ে যায়। ইংল্যান্ডের মন্ত্রিসভা এই ঘটনাকে আরও রং কালি মেখে তরুণ রাজাকে দিয়ে যুদ্ধ করাতে আরও মরিয়া হয়ে ওঠে। ফলে হেলও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। এদিকে ইংল্যান্ডের দুজন মন্ত্রী লর্ড গ্রে এবং হেলের কাজিন ক্যামব্রিজের সাথে গোপনে সাক্ষাৎ করতে আসে একজন ফরাসি দূত। সে এসে ইংল্যান্ডের রাজার ব্যাপারে তাদের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু এই খবর কিং হেলের কানে পৌঁছলে সে এটা ভালো চোখে নেয় না। কারণ যখন কিনা ফ্রান্স একের পর এক ইংল্যান্ডের প্রতি অবমাননাকর অপমানজনক আচরণ করছে এবং তারা কিং হেনরিকে হত্যা করতে চাওয়ার মতো ষড়যন্ত্রও করছে, তখন গোপনে ফ্রান্সের দূতের সাথে সাক্ষাৎ করা নিঃসন্দেহে গুরুতর অপরাধ। তো এই কারণে কিং হেল তার এই দুইজন মন্ত্রীকে ফাঁসিতে ঝুলানোর আদেশ দেয়। মূলত সে তাদের হত্যা করে ফ্রান্সের কাছে একটি বার্তা পাঠাতে চায়, আর অসহায় দুই মন্ত্রীকে কার পাতা জালে ফেঁসে গিয়ে ফাঁসির কাস্টে ঝুলতে হয়। এদিকে চিফ জাস্টিস উইলিয়াম তাকে বারবারই বোঝানোর চেষ্টা করে যে সমস্যা ছোট থাকতে সমাধান করা না হলে বৃহৎ আকার ধারণ করে, আর তাই ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই যুক্তিযুক্ত হবে। ফলে নানা চাপ উস্কানি ঘটনা প্রবাহ অল্প বয়সী অনভিজ্ঞ তরুণ হেনরিকে একটি রক্তক্ষয়ী যুদ্ধের দিকে টেনে নিয়ে যায়। আর তাই নিয়তির টানে পরের দিনই ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজা হেনরি দ্য ফিফথ। কিন্তু রাজা হেনরি সে কিন্তু কাউকে বিশ্বাস করে না, তাই সে যুদ্ধ জয়ের জন্য তার বিশ্বস্ত বন্ধু ফলস্টপের কাছে যায়। গল্পের শুরুতেই আমরা যাকে দেখেছিলাম, ফলস্টপের অনেক বেশি যুদ্ধের অভিজ্ঞতা এবং সামরিক জ্ঞান রয়েছে, তাই সে যেন এই যুদ্ধে তাকে হেল্প করে। তাই সে ফলস্টপের কাছে যায় এবং তাকে একটি সামরিক দায়িত্বও দিয়ে দেয়। সে ফলস্টপকে বলে যে কোন স্ট্র্যাটেজিতে যুদ্ধ করলে তারা ফ্রান্সের বিরুদ্ধে জিততে পারবে সেটা যেন ফলস্টপ খুঁজে বের করে। তো এরপর রাজা হেল সমুদ্রপথে রওনা হয় ফ্রান্সের সাথে যুদ্ধ করার জন্য। তো সেখানে পৌঁছানোর পর পথিমধ্যে ফ্রান্সের একটি দুর্গ পড়ে, যেটাকে ইংলিশ বাহিনী দখলের জন্য অবরুদ্ধ করে। কারণ ইংল্যান্ড থেকে আসা রসদ সরবরাহের জন্য এই দুর্গটা তাদের প্রয়োজন ছিল। তো এরপর তারা সেখানে অবস্থান করে এবং দুর্গের ভেতরে একের পর এক গোলা বর্ষণ করতে থাকে। যদিও ইংলিশ বাহিনী সেখানে সরাসরি কোনো আক্রমণ চালায় না, কারণ ওই যে হেল সে চায় না যে তার সৈন্যরা মারা পড়ুক, তাই তারা বাইরে থেকে দুর্গে হামলা চালাতে থাকে। এদিকে দিনের পর দিন যায় অবরুদ্ধ অবস্থায়, কিন্তু তারা দুর্গ জয় করতে পারে না। ইংল্যান্ডের আর্মি জেনারেল কিং হেনরিকে বলে যেভাবে আর কতদিন তারা পার করবে, এভাবে চলতে থাকলে তাদের সৈন্যরা তো খাদ্যের অভাবে অনাহারে আর অসুখেই মারা পড়বে। তাছাড়া তাদের খাদ্যের মজুতও শেষের দিকে, তাই এভাবে তারা বেশি দিন এখানে থাকতে পারবে না। তো তাদের আর বেশি অপেক্ষাও করতে হয় না, কারণ ইতোমধ্যেই দুর্গের প্রধান তাদের কাছে আত্মসমর্পণ করে। সে কিং হেনরির কাছে আশ্রয় চায়, তাই কিং হেনরি তাকে একটি সুযোগ দেয়। হেনরি তাকে বলে যে একদিনের মধ্যে দুর্গ খালি করে দিতে, নারী শিশু বৃদ্ধ এবং অসুস্থদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং যারা যুদ্ধক্ষম পুরুষ রয়েছে তাদের আত্মসমর্পণ করতে। তো এরপর তারা খবর পায় যে ফ্রান্সের রাজপুত্র ডফিন তাদের সাথে সাক্ষাৎ করতে আসছে। তাই কিং হেনরি এখন জানতে চায় যে এখন তারা কি করবে।
আর্মি জেনারেল তাকে বলে যে এটাই সুযোগ তাদের উপর অতর্কিত হামলা চালানোর। আর উইলিয়াম মনে করে যে ফ্রান্স বুঝিয়ে আত্মসমর্পণ করতে তাদের কাছে আসছে। বাস্তবে কিন্তু তেমন কিছুই ঘটে না। সেদিন মধ্যরাতে ডফিন যখন তাদের শিবিরে এসে উপস্থিত হয় তখন তার আচরণ থাকে খুবই বর্বর এবং উগ্র। সে ইংল্যান্ডেরই শিবিরে বসে রাজা হেনরিকে একের পর এক হুমকি ধামকি দিতে থাকে এবং তাকে আত্মসমর্পণ করতে বলে। সে বলে যে সে কিভাবে রাজা হেনরির শরীর থেকে রক্ত নিংড়ে নেবে এবং তার স্ত্রী এবং শিশুদের নৃশংসভাবে হত্যা করবে। সে আরও বলে যে তার সৈনিকদের একটি ফ্রেঞ্চ গাছের নিচে পুঁতে রাখবে। অর্থাৎ রাজা হেনরির যুদ্ধ জয়ের মনোবল পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য সে একের পর এক ভয়ানক কথা বলতে থাকে। আর তার এসব কথা কিন্তু কেবল হুমকি ধামকিতেই সীমাবদ্ধ থাকে না। ইংল্যান্ডকে ভয় দেখানোর জন্য পরের দিন সে একটা জঘন্য কাজ করে বসে। তাদের কিছু বাচ্চারা একটা বনে খেলা করছিল আর ডফিন তাদের দুটো বাচ্চাকে ধরে গলা কেটে হত্যা করে। আর তারপর সে অন্য একটি বাচ্চাকে গলা কাটা মাথাটা দিয়ে বলে যে এটা নিয়ে তোমার রাজার কাছে যাও আর ভবিষ্যৎ পরিণতি তাকে গিয়ে জানিয়ে দাও। তো এমন নৃশংস ঘটনার পর রাজা হেনরি সত্যি খুব ভয় পেয়ে যায়। তার শরীর রীতিমতো রক্তশূন্য হয়ে যায়। তাই সে তাদের সেনা ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়ে দেয়। কেউ যেন না ঘুমায় এবং অত্যন্ত সতর্কতার সাথে চারদিকে পাহারা দেয় সেই আদেশ দেয়। এদিকে যুদ্ধের এ পর্যায়ে এসে আর পিছপা হওয়ার বা আত্মসমর্পণের তো প্রশ্নই আসে না। তাই হেনরি তার সেনাবাহিনীকে আরও অ্যাডভান্স করতে থাকে আর সামনের দিকে অগ্রসর হতে শুরু করে। তো এরপর হেনরি তার একজন সৈন্যকে পাঠায় ফ্রান্সরা কতদূর এগিয়েছে এবং কি পরিমাণ সৈন্য জোগাড় করেছে তা দেখার জন্য। তো সেই সৈন্য গিয়ে যা দেখতে পায় তাতে তার চক্ষু চড়ক কাজ, কারণ ফ্রান্সের এত বিপুল সংখ্যক সেনা সমাবেশের মধ্যে ইংল্যান্ডের জয়ের কোনো সম্ভাবনাই নেই। ফ্রান্সরা সংখ্যায় যেমন অনেক বেশি, তেমনি তাদের এই সংখ্যা সময়ের সাথে সাথে আরও বাড়বে। আর তাই রাজা হেনরি কোনোভাবেই এই যুদ্ধে জয়লাভ করতে পারবে না। এরপর রাজার কাউন্সিলিং সভা পরামর্শ করতে বসে যে তারা এখন তাহলে কি করবে, তারা কি আদৌ যুদ্ধ করবে নাকি ফিরে যাবে। তো এই সময় জন ফলস্টপ অর্থাৎ হেনরির সেই বন্ধু যাকে কিনা সে মিলিটারি স্ট্র্যাটেজি ঠিক করার দায়িত্ব দিয়েছিল, সে তাকে বলে যে তারা যুদ্ধে জয়ী হতে পারবে, কারণ তার মনে হচ্ছে যে আজ রাতে বৃষ্টি হবে আর তারা সেই বৃষ্টিরই অ্যাডভান্টেজ নেবে। কিন্তু কথা হচ্ছে আজ রাতে যে বৃষ্টি হবে সেটাই ফলস্টপ নিশ্চিত হচ্ছে কিভাবে, আর বৃষ্টি হলেই বা তাদের জয় কিভাবে হবে। তো ফলস্টপ ছিল একটু কুসংস্কার প্রবণ। সে বলে যে তার ডান হাঁটুতে ব্যথা করছে, আর যেদিনই তার ডান হাঁটুতে ব্যথা করে সেদিনই বৃষ্টি আসে। যদিও সেদিন আকাশটা মেঘলা ছিল এবং ফলস্টপেরও ডান হাঁটুতে ব্যথা করছিল, তাই সে বলে যে হয়তো আজ রাতে বৃষ্টি আসবে। আর বৃষ্টি হলে ফলস্টপের প্ল্যান হচ্ছে, যেহেতু পাহাড়ি অঞ্চল, বৃষ্টিতে ঢালুতে পানি জমে জায়গাটা কর্দমাক্ত হয়ে যাবে, আর তাতে ফ্রান্স নাইটরা লোহার বর্ম পরে ভারী শরীর নিয়ে কর্দমাক্ত মাটিতে দ্রুত গতিতে নড়াচড়া করতে পারবে না। অন্যদিকে রাজা হেনরির সৈন্যরা বর্ব এবং ঘোড়া ছাড়া যুদ্ধে অংশ নেবে। তাতে তাদের ওজন হালকা হবে এবং তাদের গতিও ফ্রান্সের চাইতে বেশি হবে। কিন্তু কথা হচ্ছে যদি বৃষ্টি না আসে আর এই প্ল্যান সাকসেসফুল না হয় তাহলে কি হবে? তাদের হাতে তো দ্বিতীয় কোনো অপশনও নেই। তো এর পরের দিন ভোরবেলা সত্যি ফলস্টপের কথা অনুযায়ী বৃষ্টি শুরু হয়। ফলে ফলস্টপের স্ট্র্যাটেজি অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা সাজানো হয়। আর ফলস্টপ ফ্রান্সকে মেকি আক্রমণের মাধ্যমে উস্কে দিতে একটি ছোট হ্যাভিয়ার দল তৈরি করে, আর সে নিজে সেই দলে উপস্থিত থেকে যুদ্ধ করতে চায়। কিন্তু রাজা হেনরি তাকে বাধা দেয়, কারণ ফলস্টপ তার বিশ্বস্ত বন্ধু আর সে তাকেই একমাত্র বিশ্বাস করে। তাই সে কোনোভাবেই ফলস্টপকে হারাতে চায় না। তাই যুদ্ধ শুরুর পূর্বে কিং হেনরি ডফিনকে 1 ভার্সেস 1 লড়াইয়ের প্রস্তাব দেয়। সে ডফিনকে বলে যে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে চলো, যুদ্ধটা তোমার আর আমার মধ্যেই হয়ে যাক, আর তাতে এত সৈন্যের প্রাণহানিও করবে না, এত রক্তপাতও হবে না। কিন্তু ডফিন তার এই প্রস্তাবে রাজি হয় না। সে নিজের যুদ্ধ না করার জন্য নানা রকম তালবাহানা করতে থাকে। সে নিজে তলোয়ার হাতে যুদ্ধ না করে তার সেনাবাহিনীকে নিয়েই আগাতে চায়। তাই আর কি করার, হেলের হাতে আর কোনো উপায়ই থাকে না, আর তাই তাকে বাধ্য হয়ে এখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যুদ্ধ শুরুর পূর্বে হেনরি তার সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি মোটিভেশনাল স্পিচ দেয়, আর এরপর ফলস্টপের নেতৃত্বে একটি ছোট্ট হেভিয়ার দল নিয়ে তারা ফ্রান্সের দিকে অগ্রসর হয়। এদিকে ফ্রান্সের নাইটরা ভারী বর্ম পরে ঘোড়ায় চড়ে ফলস্টপের পাতা ফাঁদ মোতাবেক কর্দমাক্ত ঢালুতে এগিয়ে আসতে থাকে। আর তারপরই শুরু হয় ব্যাটেল অফ অ্যাজিনকোর্ট। আর তখনই ফ্রান্সের একটা অংশের ওপর তীর বৃষ্টি বর্ষণ করে ইংলিশ সেনাবাহিনী।
তাতে ফ্রান্সের অনেক সৈন্য সেখানেই মারা পড়ে। আর তারপর তাদের বাকি সৈন্য নিয়ে তারা এগিয়ে আসে আর শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। যেহেতু তারা ভারী বর্ম পরিহিত ছিল আর ঘোড়ায় চড়ে যুদ্ধ করছিল, তাই অল্প সময়ের মধ্যে আঠালো কাদার মধ্যে তাদের ঘোড়াগুলোর পা আটকে যেতে থাকে। আর লোহার ভারী জামা পরায় তাদের ওজনও ছিল খুব বেশি, আর তাই তারা দ্রুত গতিতে নড়াচড়াও করতে পারছিল না। অন্যদিকে ফলস্টপের সেই হ্যাবিয়ার বাহিনীটা, যারা তাদের ফাঁদে ফেলতে এই ঢালুতে নিয়ে এসেছিল, তারা এবার তাদের সাথে যুদ্ধ করতে থাকে আর তাদের কাদার মধ্যে মাখামাখি করে ফেলে। ইংল্যান্ডের এই পাতা ফাঁদে পা দিতে এবার ফ্রান্স তাদের অবশিষ্ট সব সৈন্য নিয়ে হামলা করে। আর এমনটাই তো প্ল্যান করেছিল জন ফলস্টপ। আর তারপর তরুণ হেনরি তার পুরো সেনাবাহিনীকে নিয়ে এবার একযোগে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। যেহেতু তারা ভারী বর্ম পরেনি এবং মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করছিল, তাই হালকা গতির কারণে সহজেই তারা ফ্রান্সের সেনাবাহিনীকে তুলোধুনো করতে পারে। আর ফ্রান্সের সেনারা অতিরিক্ত কাদায় পা আটকে গিয়ে নড়াচড়াও করতে পারে না, ফলে সেখানেই তারা ইংল্যান্ডের হাতে পরাজিত হতে থাকে। তো যুদ্ধে অবস্থা বেগতিক বুঝতে পেরে এবার ডফিন চলে আসে 1 ভার্সেস 1 যুদ্ধ করতে, কারণ সে বুঝতে পারছিল যে যদি এখন তাদের সেনাবাহিনী হারে তবে পরাজিত সৈন্যরা তাকে পিটিয়েই মেরে ফেলবে, তার থেকে সে নিজে কিং হেনরির সাথে দ্বৈত লড়াই করে তাকে হারানোর চেষ্টা করুক। তো এরপর সে তলোয়ার নিয়ে এগিয়ে আসে হেনরির সাথে যুদ্ধ করার জন্য, কিন্তু কাদার মধ্যে সে ঠিকমতো দাঁড়াতে পর্যন্ত পারছিল না। যুদ্ধ তো দূরের কথা, সে হেনরির দিকে এগিয়ে আসতেই কয়েকবার কাদার মধ্যে পিছলা খেয়ে পড়ে যায়, আর তাতে সেখানে সে একটি ফানি বস্তুতে পরিণত হয়। তো এরপর হেনরি তার সৈন্যদের আদেশ দেয় যে ডফিনকে সেখানেই হত্যা করার জন্য, আর সৈন্যরাও তাকে সেখানেই মেরে ফেলে। আর তারপর জয় হয় ইংল্যান্ডের, অর্থাৎ রাজা হেনরির। আর ইংল্যান্ডের এমন বিজয়ের জন্য সবাই রাজা হেনরি দ্য ফিফথের জয় জয়কার করতে থাকে। হেনরি কিন্তু তাতে একদমই খুশি হতে পারে না, কারণ যার কারণে হেনরির এই বিজয় তার বিশ্বস্ত বন্ধু ফলস্টপ সে যুদ্ধে মারা যায়। আর তাতে হেনরি ভীষণ কষ্ট পায়, তাই হেনরি যুদ্ধ জয়ের পরও তার বন্ধুর শোকে খুব ভেঙে পড়ে। এদিকে বন্দী হওয়া ফ্রান্স সৈন্যরা কিং হেনরির কাছে আত্মসমর্পণ করলেও হেনরি কিন্তু তাদের ক্ষমা করে না, সে তাদের সেখানেই হত্যা করার নির্দেশ দেয়। একটি যুদ্ধ বাস্তবতা একজন মানুষকে কত পাল্টে দিতে পারে তা এখান থেকে বোঝা যায়। তো এরপর সে সরাসরি চলে যায় ফ্রান্সের রাজা সম্রাট চার্লস দ্য ফোর্থের রাজপ্রাসাদে। তো কিং চার্লস আর পুনরায় কোনো যুদ্ধ করতে চায় না, সে ইংল্যান্ডের কাছে আত্মসমর্পণ করে। তবে সে কিং হেনরিকে একটি অনুরোধ করে। সে কিং হেনরিকে বলে তার একমাত্র রাজকন্যা ক্যাথরিনকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করতে, আর তাতে এই দুটো রাজ পরিবারের মধ্যে এ বৈরিতার অবসান হবে এবং সুসম্পর্ক স্থাপন হবে। তো কিং হেনরি তার এই অনুরোধকে ফেলতে পারে না, তাই সে ক্যাথরিনকে বিয়ে করতে রাজি হয়। তো এরপর দেখা যায় যে কিং হেনরি সমুদ্র পথে ইংল্যান্ডে ফিরে আসছে, কিন্তু সে প্রচণ্ড বিষণ্ণ তার বন্ধু ফলস্টপকে হারিয়ে। তো সেখানে উইলিয়াম তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে তার মৃত্যু বৃথা যায়নি, তার এই বলিদানের মধ্য দিয়ে ইংল্যান্ড এত বড় ভিক্টোরি অর্জন করেছে। আর এরপর তারা ইংল্যান্ডে পৌঁছে হেনরি যায় তার নতুন স্ত্রী ক্যাথরিনের সাথে সাক্ষাৎ করতে। আর এখানেই কিছু দারুণ আলোচনা হয়। সেখানে ক্যাথরিন হেনরিকে জিজ্ঞাসা করে যে এই যুদ্ধ করে সে আসলে কি পেল, এত প্রাণহানি রক্তপাতের বিনিময়ে এই যুদ্ধ করে তার কি অর্জিত হলো। তো কিং হেনরি তাকে বলে যে ফ্রান্সই তাকে যুদ্ধ করতে বাধ্য করেছে, কেননা ফ্রান্সই তাকে হত্যা করতে একজন লোক পাঠায়। আর ওই যে তার অভিষেকের দিন ডফিন তাকে উপহাস করে একটি বল পাঠায়। তো ক্যাথরিন তাকে বলে যে তার বাবা কিং চার্লস কখনোই তাকে হত্যা করতে চায়নি, আর হত্যা করতে লোক পাঠানোর তো প্রশ্নই আসে না। এ ব্যাপারে তার পিতা জানেও না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বরং যখন তারা শুনেছে যে ইংল্যান্ডের রাজা বিশ্বাস করে যে ফ্রান্স তাকে হত্যার জন্য লোক পাঠিয়েছে, তখন তারা এমন মিথ্যা অভিযোগ শুনে তা নিয়ে হাস্যরস করেছে। আর তার ভাই ডফিন, যে কিনা ছিল উন্মাদ প্রকৃতির, সে কখনোই কিং হেনরিকে দেওয়ার জন্য কোনো বল পাঠায়নি, বরং হেনরিকে এই বল পাঠানো এবং তাকে হত্যার জন্য লোক পাঠানো এই পুরোটাই ছিল একটা সাজানো নাটক। এই নাটক সাজিয়ে তাকে বোকা বানিয়েছে আর নিজেদের লাভের জন্য তাকে দিয়ে এই যুদ্ধ করিয়েছে। তো এই সত্য জানতে পেরে কিং হেনরি তখন অনেক বেশি শকড হয়, সে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যায়। আর এরপর সে আর কথা না বাড়িয়ে সোজা চলে আসে তার চিফ জাস্টিস উইলিয়ামের কাছে। আর সেখানে এসে সে তাকে জিজ্ঞাসা করে যে কেন সে তার সাথে এই প্রতারণাটা করলো, কেন উইলিয়াম তার লোভের কারণে ফ্রান্সের বিশাল ভূমি দখলের জন্য এই নাটকটা সাজালো। কিন্তু উইলিয়াম সে কিন্তু তার এই প্রতারণার জন্য মোটেও ক্ষমা চায় না, বরং সে বলে যে এই যে সে তাকে ইংল্যান্ডের সেরা রাজাদের একজন বানিয়ে দিয়েছে আর লোকেরা তাকে এখন বাহবা দিচ্ছে, এটাই কি সে চেয়েছিল না?
তো কিং হেনরি তাই তাকে আর সহ্য করতে না পেরে তার ধারালো ছুরিটা দিয়ে তাকে সেখানেই হত্যা করে দেয়। আর এরপর সে ফিরে আসে তার কুইন ক্যাথরিনের কাছে। সে ক্যাথরিনকে বলে যে আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, কেবল একটা জিনিস চাই, আর তা হলো তুমি জীবনে সর্বদা আমার সাথে বিশ্বস্ত থাকবে, সবসময় আমাকে সত্য কথা বলবে। আমি তোমার কাছে এর বেশি আর কিছুই চাই না। তো ক্যাথরিন তাতে রাজি হয়ে যায় আর এখানেই মুভিটা শেষ হয়। তো এক্সপ্লেনেশনটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।